রাত 9টার বাংলাদেশ দেখছিলেন, ফিরলাম কেমন মেয়র চাই অনুষ্ঠানে। জনাব তাবিত আওয়াল, আপনার কাছে জানতে চাইবো যে প্রার্থী হওয়ার পরে আজকে আমরা একটা সাক্ষাৎকারে জেনেছি যে বিএনপি শীর্ষ 2 নেতার সাথে আপনার কথা হয়েছে, তাদের অভিনন্দনও পেয়েছেন। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সাথে কোনো কথা হয়েছে কিনা, নির্বাচনী কৌশল নির্ধারণ, ইশতেহার প্রণয়ন, তার অভিজ্ঞতায় বা বুদ্ধি পরামর্শ নিয়েছেন কিনা? এই প্রসঙ্গটি আসছে এই কারণে যে ঢাকা মহানগর রাজনীতিতে আপনার পিতা জনাব আব্দুল আওয়াল মিন্টু এবং মির্জা আব্বাসের একটি সুসম্পর্ক থাকায় কেউ কেউ বলছিলেন যে খোকাপন্থীরা ঠিক আপনাকে সমর্থন দিচ্ছেন না। আমি এরকম ব্যক্তিগত কারোর সাথে ওরকমভাবে কথা হয় নাই ডাইরেক্টলি, কিন্তু এখানে অনেকগুলি অঙ্গ সংগঠন থাকে একটা এরকম একটা বড় রাজনৈতিক দলে। কিন্তু আমি ইতিমধ্যে সবার থেকে সাড়া পেয়েছি, সবার থেকে সহযোগিতা পাচ্ছি, এবং যে পারছেন, অনেকে তো এখন মামলা হামলার কারণে ইদার আত্মগোপনে আছেন অথবা কারাগারে আছেন, বা যারা যারা পারছেন বেরিয়ে আসতে, ওরা অবশ্যই আমাকে প্রকাশভাবে সহযোগিতা করছেন। জনাব জোনায়েদ সাকি, আপনার কাছে জানতে চাইবো যে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি যখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি মনে হচ্ছে? একটা তো বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই বিদ্যমান ক্ষমতার এখতিয়ারের মধ্যে আসলে এত ঢাকাবাসীর যে আকাঙ্ক্ষা, তার সমস্ত সমস্যাগুলো সমাধান যেভাবে এই নির্বাচনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, যে সমাধান করা, সেটা তো বড় চ্যালেঞ্জ। যে এ বলবে এই সমস্যা, ও বলবে এই সমস্যা, কিন্তু আমাদের ক্ষমতা সীমিত। কিন্তু আমরা যেটা ভেবেছি যে আন্তরিক নেতৃত্ব থাকলে, এবং বিশেষভাবে যে সমস্যাগুলো আমরা নিজেরাও এখানে ভুক্তভোগী ছিলাম এবং সেই সব বিষয় নিয়ে আমরা আন্দোলন করেছি, তার কিছু সমাধানের জায়গাও আমরা ভেবেও রেখেছি, কিংবা আমরা সেই সমস্ত ইস্যুগুলো তুলেছিলাম যে কিভাবে সমাধানটা হতে পারে। সেই পথগুলো জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সেগুলো সমাধানে আগানো। এখন জনগণের অংশগ্রহণ ঘটানোটা, এটা যদি না ঘটাতে পারি, তাহলে আসলে আমরা এই সমস্যার সমাধানগুলো করতে পারবো না। এটা আমলাতান্ত্রিক কায়দায় সমাধান হবে না। কারণ সিটি কর্পোরেশনের যে কাঠামো, সেই কাঠামোকে আমি একটু শেষ করি। সিটি কর্পোরেশনের যে বর্তমান যে কাঠামো, এটা একটা আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যদিও ওয়ার্ড কমিশনাররা আছেন, কাউন্সিলররা আছেন, তারা নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু তাদেরও আসলে ক্ষমতা অত্যন্ত সীমিত। এবং সবচেয়ে বড় ব্যাপার হবে যে এই ওয়ার্ড কাউন্সিলরদের আমাদের সাথে রাজনৈতিক আদর্শের দিক থেকে সবার একই রকম জায়গায় থাকবে না। ফলে কিভাবে জনগণের সম্পৃক্ততা ঘটানো যায় প্রত্যেকটি ইস্যু কিংবা প্রত্যেকটি সমস্যা বাস্তবায়ন করার ক্ষেত্রে, সেটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আকারে দেখা দিবে। আর এই যে দুর্নীতিমুক্ত করা, সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা, এটা আমাদের নিজেদের কাছে এটা প্রধান চ্যালেঞ্জ। আমি আসলে আপনি মেয়র হওয়ার পরে কি চ্যালেঞ্জ বোধ করবেন সেটা না, আপনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যে চ্যালেঞ্জ, সেটি জবাব আপনি ভালো মতোই দিয়েছেন। আমরা পরে আবার আসছি আপনার কাছে। সাকিব ভাই, আমি মাহি ভাই আপনার কাছে জানতে চাইবো যে দল সমর্থিত প্রার্থী থাকলেও আপনি বেগম খালেদা জিয়া এবং জনাব হোসেন মোহাম্মদের সাথে বাসায় গিয়ে তাদের কাছে সমর্থন, ভোট ও দোয়া চেয়েছেন। আওয়ামী লীগ সহ আর কোনো নেতাদের বাসায় গিয়েছিলেন না যাবেন, এরকম কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ আছে, আমার অবশ্যই আছে। যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার উত্তরের ভোটার হতেন, ডেফিনেটলি তার বাসা থেকে আমি আওয়ামী লীগের নেতা তো শুরু করতাম। তিনি একা নন, বাকি যারা রয়েছেন এখানে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রয়েছেন, অন্যান্য রয়েছেন, আমি যারা নেতৃস্থানীয় এবং আমাদের মুরব্বিয়ান যারা রয়েছেন, তাদের সবার কাছে আমি দোয়া চাইতে যাব, আমার ভোটটা চাইতে যাব। কারণ প্রজন্মের পক্ষ থেকে তাদের সন্তানদের শুধু ভোটারদের কাছে আপনি যাবেন। আপনার আমি জনাব তাবিত আওয়াল আপনার কাছে জানতে চাইবো, জনাব তাবিত আওয়ালের কাছে আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনি নির্বাচনী কৌশল নির্ধারণ, ইশতেহার প্রণয়নে আপনি খোকাপন্থীদের অভিযোগ সম্পর্কে যে ক্ষুব্ধ হওয়ার যে কথাটি বলেছেন, সেটি একজন দর্শক আমাদেরকে সামাজিক গণমাধ্যমে জানাতে চেয়েছেন। আপনি বলছেন যে সেটি ঠিক নয়। আমি আসি আনিস ভাই আপনার কাছে। আপনি বলছেন সেই এরকম কোনো ঘটনা, আপনি এরকম কোনো কিছু আপনি ফিল করতেছেন না। আনিস ভাই, আপনার কাছে জানতে চাইবো যে প্রথম আলো, দৈনিক প্রথম আলো অনলাইনে উপরে নিচে ডানে আপনার দেওয়া নির্বাচনী বিজ্ঞাপন আছে, তারই মাঝে অনলাইনে প্রতিবেদনে বলা হয়েছে, যেই আপনার বিজ্ঞাপনের মাঝখানে যে প্রতিবেদন আছে তাতে বলা হচ্ছে যে আজ এপ্রিল 23 তারিখ আশকোনার এক মসজিদে ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠানে আপনার পক্ষে ভোট চাওয়া হয়েছে। সেখানে আপনি দোয়া চেয়েছেন, ভোট চেয়েছেন, আপনার পক্ষ থেকে সেখানে খাবারও দেওয়া হয়েছে। সেটি কতটা নির্বাচনী আচরণ বিধির? আমি ইসলামিক ফাউন্ডেশনের অফিসে আমি গিয়েছিলাম। অফিসে আমি যারা আছেন তাদের সঙ্গে আমি আইন মাফিক দোয়া চেয়েছি, ভোট চেয়েছি, এবং এর মধ্যে কোনো আইনের কোনো ব্যত্যয় নেই। আমি চলে এসেছি। তারপরে আমার পরে কেউ কিছু বলেছেন কিনা, চেয়েছেন কিনা, সেটা আমি জানি না।
প্রথম আলো যেটি বলছে যে আপনি চলে যাওয়ার পর নির্বাচনী প্রচার কাজের সমন্বয়কারী সাইফুল হাসান সবাই ভাষণ দেন। তার ভাষণ দেওয়ার আগে ইসলামী ফাউন্ডেশন মাস্টার ট্রেনার মোহাম্মদ কবির আহমদ মাইকে ঘোষণা দেওয়া বলে যে আপনাদের যে মেয়র সাহেবের পক্ষ থেকে খাবার দেওয়া হয়েছে তার একজন লোক এখন বক্তব্য রাখবেন। এটি প্রথম আলো। আমাকে দেখতে হবে। আপনি নিশ্চয়ই এটি লক্ষ্য করে আপনি দেখবেন। জনাব তাবিত আওয়াল, আপনার কাছে ফিরছি আরেকটি বিষয় নিয়ে যে ঢাকা মানে আপনার বাবা এখন বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টা, একসময় শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। রাজনীতির এই ধারা আপনি কিভাবে দেখেন? মানে এটি একটি সুস্থ ধারা, অসুস্থ ধারা, ভালো ধারা, খারাপ ধারা, আপনি এটি কিভাবে দেখেন? না, রাজনীতিতে এরকম কোনো নিয়ম নাই যে একজনের উপদেষ্টা হলে আরেকজন উপদেষ্টা হতে পারবে না। উনি গতানুগতিক বা অনেক দিন ধরে উপদেশ দিয়ে আসছেন, প্রথমে অর্থনৈতিকভাবে স্পেশালি, তারপরে অনেক ব্যাপারে উনি বিশ্লেষণ করেছেন। গত বছর উনি ইভেন কৃষি খেতেও ওনার একটা মাস্টার্স করে ফেলেছেন এই বয়সে। তো ওনাকে যখন তৎকালীন আওয়ামী লীগের চেয়ারপারসন চেয়েছিলেন উপদেষ্টা হতে, উনি ছিলেন। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন চেয়েছিলেন ওনাকে উপদেষ্টা বানাইতে, তো উনি ওইটা হয়েছিল। উপদেশ দেওয়াটা কোনো খারাপ কিছু না, ইনফ্যাক্ট এটা একটা ভালো ধারা যে মানুষ কিছু ওনার কাছ থেকে দুইটি বড় দলই উপদেশ চাইছে, এটি একটি ভালো ধারা। অবশ্যই আমি অবশ্যই সেটা এবং না, অবশ্যই ভালো ধারা। মানে আমি জনাব মাহিবুর চৌধুরী সর্বশেষ নির্বাচিত মেয়র জনাব সাদেক হোসেন কোকার মেয়াদ শেষ হয়ে ১/১১ সেনা সমর্থিত সরকারের সময় ঢাকার ৮ বছরে বকা নির্বাচন এখন হচ্ছে। নির্বাচন না হওয়ার পেছনে সেই সরকার কতটা দায়ী? আপনারা তাদের প্রকাশ্য সমর্থক ছিলেন, বিকল্প ধারা তাদের প্রকাশ্য সমর্থক ছিলেন, এখন আবার বলছেন নির্বাচন বকা হওয়ার পেছনে শুধু আওয়ামী লীগ সরকারের দায় রয়েছে। মানে আপনাদের বক্তব্যে এই বিষয়টা বুঝিনি। আপনারা বলছেন যে নির্বাচন যে এতদিন বকেয়া সেটার জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী, কিন্তু সে তাদের মেয়াদ, সাদেক হোসেন কাকার মেয়াদ কিন্তু শেষ হয়েছিল ১/১১ সেনা সমর্থিত সরকারের সময়। তখন আপনারা সেই সেনা সমর্থিত সরকারের সমর্থন করেছিলেন, বিকল্প ধারা পক্ষ থেকে আপনারা তাদেরকে ভালো বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন। সেই জন্য আমি জানতে চাইছি যে আমরা একটা, আপনার প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। জি, আপনি বলছেন আমরা অফিসিয়ালি তাদের ওপেন সমর্থক ছিলাম, কথাটা ঠিক না। সেই সেনা সমর্থিত সরকার যখন ক্ষমতায় আসে এবং যখন ফখরুদ্দিন সাহেব যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন আমরা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই মিলে আমরা বঙ্গভবনে গিয়ে তাদেরকে স্বাগত এবং সমর্থন জানাই। এটা দ্যাট ইজ নট কারেক্ট যে আমরা পরবর্তীতে যখন সেই সরকার প্রথম শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে, তখন সবচেয়ে প্রথম সোচ্চার হয়েছিলেন বদরুদ্দোজা চৌধুরী। আমরা বলেছিলাম কিছু নির্বাচনী সংস্কারের প্রয়োজন রয়েছে, যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর পক্ষে আমরা ছিলাম, কিন্তু সেনা সমর্থিত সরকারের যে বিরাজনীতিকরণের প্রক্রিয়ার পক্ষে আমরা কখনোই ছিলাম না, এবং সেটা আমরা এখন। আপনি বোধহয় এই কথাটাই ঠিক বলেছেন, আপনারা হয়তো ওপেনলি ছিলেন না, কিন্তু বিরাজনীতিকরণের পক্ষে কিন্তু বিরাজনীতিকরণ না, আপনাদের পক্ষে। একটু মনে করিয়ে দিই, যখন সেনা সমর্থিত সরকার যখন মাঝামাঝি 1 বছর পূর্ণ করার পর সবচেয়ে প্রথম বিকল্প ধারার পক্ষ থেকে আমরাই একটি ইফতার মাহফিলের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। সেই জন্য এবং বাংলাদেশের জন্মের পর থেকে যতগুলো দল ক্ষমতা এসেছে, যদি একটিবারের জন্য সব দল হাত মিলিয়ে 5টি বছরের জন্য জাতীয় সরকার গঠন করতো, আজকে বাংলাদেশ এবং সেই জাতীয় সরকারের নেতৃত্ব যদি আপনাদের কাছে থাকতো, কখনো বলা হয় না, সেই জাতীয় সরকারের নেতৃত্ব বাকিটা খালেদ মহিউদ্দিন সাহেবের স্পেকুলেশন হতে পারে, মানে এটি জাতীয় সরকার গঠিত হবে এবং সেই জাতীয় সরকারের নেতৃত্বে তাহলে কে থাকবে সেটি নির্ধারণ করতে তো আবার আরেকটি জাতীয় সরকার লাগবে। জনাব জুনায়েদ সাকি, আপনি কি মনে করেন যে একটি জাতীয় সরকারের ধারণা এবং সেনা সমর্থিত সেই 2 বছর তত্ত্বাবধায়ক সরকারের আমল, তারপর থেকে যে ধারাবাহিকতা, সেই রাজনৈতিক বিশ্লেষণে আপনার বিশ্লেষণ একটু জানতে চাইবো। এটি একটু মেয়র প্রসঙ্গ থেকে একটু দূরে সরে গেলাম, কিন্তু এটি একটু আপনাদের কাছ থেকে জানতেই চাই। না, এক লাইনে আমি আর আগের প্রশ্নটাতে একটু যুক্ত করি। সেটা আপনি বলেছিলেন যে আসলে মেয়র হলে আমি কি চ্যালেঞ্জ মোকাবেলা করব, তাহলে অনেকগুলো চ্যালেঞ্জ বলা হয়নি, কিন্তু আপনি নির্বাচনে কি চ্যালেঞ্জ মোকাবেলা করব সেটা আমি এক লাইনে বলি। সেটা হচ্ছে যে আমরা মনে করছি যে মানুষ পরিবর্তন চায়। যে অবস্থা বাংলাদেশে চলছে তাতে মানুষের পরিবর্তনের পক্ষে মানুষের অবস্থানটা খুব স্পষ্ট। পরিবর্তন সম্ভব, এই জায়গাটা আমরা মানুষের সামনে হাজির করার চেষ্টা করেছি এবং মানুষের সামনে সেই আস্থাটা তৈরি করতে চেষ্টা করেছি। এবং আমাদের ভরসা জনগণের উপরে। আমরা বিশ্বাস করি জনগণ আজকে একটা ইতিহাস তৈরির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এই নির্বাচনকে সামনে রেখে, এবং জনগণ এই নতুন ইতিহাস তৈরি করবেন যার মধ্যে বাংলাদেশের নতুন রাজনীতির জন্ম নেবে। আমরা এবার দ্বিতীয় জায়গায় আসি যে
তাহলে এটি খুব সংক্ষেপে বলতে হবে সাকিব ভাই। হ্যাঁ, এই বিষয়ে আমরা বিস্তৃত বিশ্লেষণ করেছি এই 2 বছরের সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং সেটা কেন এসেছিল, এবং এ নিয়ে আমি আপনার টকশোতে বহু বক্তব্য রেখেছি। বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল জায়গা হচ্ছে এখানকার ক্ষমতা কাঠামো, যে ক্ষমতায় গেলেই ক্ষমতাকে একচেটিয়া করা হয় এবং সেটা আমাদের সংবিধানের অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো সেটাকে সমর্থন করে। সে কারণে আমরা বারবার বলেছি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সংবিধানের ক্ষমতা কাঠামোকে গণতান্ত্রিক করতে পারছি, আমাদের সংবিধানকেই গণতান্ত্রিকরণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে না। ফলে সে কারণে আমাদের রাজনৈতিক অবস্থান গণতান্ত্রিক সংবিধান এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা। আমরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষপাতী নই এ কারণে যে এটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এটা লড়াইটা এই আওয়ামী লীগ একটু শেষ করে নিই। আওয়ামী লীগ যখন এই তত্ত্বাবধায়ক আইন বাতিল করেছে এটা তখন নয়, 1996 সালে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না বলেছে, তখন আমরা লিফলেট দিয়ে বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ, এবং আমরা তখন সেটা মার খেয়েছিলাম আওয়ামী লীগ কর্মীদের হাতে। আমরা এই লড়াইটা করে আসছি, কেননা একটা গণতান্ত্রিক আমাদেরকে একটু থামতে হবে, আমরা একটু অন্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। আমরা বরং একটু বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরে এসে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এবার আমরা খুব দ্রুত প্রশ্ন এবং দ্রুত উত্তর আশা করবো আপনাদের কাছ থেকে। কেমন অনুষ্ঠানে জনাব আনিসুল হক, আপনি একটি সবুজ ঢাকার কথা বলেছেন, আপনি একটি দুর্নীতিমুক্ত ঢাকার কথা বলেছেন। আপাত দৃষ্টিতে দুটি অনেক কঠিন কাজ, আপনি এটি আসলে কিভাবে করবেন সেই রোডম্যাপটি নিশ্চয়ই আপনি করেছেন, আপনি আমাদের যদি একটু শেয়ার করেন। দুর্নীতিমুক্ত ঢাকা, দুর্নীতির বিরুদ্ধে আপনি অনেকগুলি জনসভায় অনেকভাবে কথা বলেছেন। প্রথমত আগের বিষয়টি একটু বলতে চাই যে আসলে আমরা একজন আরেকজনকে টেনে কথা বলবো না বলে ঠিক করেছিলাম, সেটি আমাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি এখানে শুনলাম যে রাজনীতি যারা করেন না তারা কোনোদিন এটা পারবেন না। রাজনীতি মায়ের পেট থেকে কেউ করে না, রাজনীতি জীবনে কোথাও না কোথাও থেকে শুরু হয়। সুতরাং রাজনীতির শুরু একটি কর্মী নীতির পর থেকেও রাজনীতির জীবন শুরু হতে পারে, একটা ডেভেলপমেন্টের প্রোগ্রেসের মধ্যে দিয়ে রাজনীতির জীবন শুরু হতে পারে। আপনি যে কথাটি বলেছিলেন যে আমার কেউ আজকে ওখানে মানে খাইয়েছে টাইয়েছে, আমি এটাকে অন করি না, কারণ আমি গিয়েছি দোয়া চাইতে। কিন্তু এখানে এমনও প্রার্থী আছেন যারা মসজিদে যারা মানে ভোট চেয়ে তারপরে তার যাত্রা শুরু করেছেন। আমরা মনে হয় যে আমরা এগুলোর মধ্যে না ঢুকি। কার কটা সিকিউরিটি গার্ড আছে, সে কি বেগম জিয়ার চেয়ে বেশি আছে কিনা? বেগম জিয়ার চেয়ে বেশি সিকিউরিটি গার্ড আনিসুল হকের নেই, শুধু একজন আছে, শুধু একজন। এবং বেগম জিয়ার সিকিউরিটি গার্ড দেখলে আমরা বলতে পারবো যে কত সিকিউরিটি গার্ড আছে। সুতরাং আমরা যদি এরপর দেখে কেউ কাউকে ব্যক্তিগতভাবে পিঞ্চ করার চেষ্টা করছেন, আপনি আমাকে কন্ট্রোল করতে পারবেন না। সো আই উড রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু ইট। নেক্সট হলো আপনি সবুজ ঢাকার কথা বলছেন। সবুজ ঢাকা হতেই হবে বাংলাদেশকে। আমরা আগামী 5 বছরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলছি আজকে এখানে, এবং এই মেয়র নির্বাচন নিয়ে যারা আদর্শিক চিন্তা ভাবনা করছেন, যারা নগর সরকারের চিন্তা ভাবনা করছেন, যারা রাজনীতিকে বদলে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, যারা সমাজনীতিকে বদলে দেওয়ার চিন্তাধারা করছেন, আমি সবগুলোকে শ্রদ্ধা করি। তাদের এই আদর্শের প্রতি, তাদের এই তারুণ্যের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে যেটা ভবিষ্যতে ঘটবে। কিন্তু আমি আগামী মেয়রের কথা বলছি, যেটা 28 তারিখ, যাকে আরো 5 বছর এই নেতৃত্ব দিতে হবে বা চালাতে হবে। সে মেয়র হবে যে এই প্রত্যেক দিনের যেই সমস্যা, সেই সমস্যাকে ইকোনমিক অ্যান্ড সমন্বয় করে যে সমাধান, তার দিকে চলবে। সবুজ ঢাকার কথা আপনি বলছেন। সবুজ ঢাকা যদি আজকে না হয়, ঢাকা শহরের আনিস ভাই, সবুজ ঢাকা না হলে কি হবে সেটা আমরা কিভাবে করবেন সেটা বলেন। ঢাকা শহরের 5 ডিগ্রি উত্তাপ বেড়ে চলেছে, এবং এটা করতে হলে আমি যেভাবে প্ল্যান করেছি, আমি কি বলে জাপান থেকে ডক্টরেট করে এসেছি কৃষি বিশ্ববিদ্যালয়ের 2 জন টিচার, তারা যেভাবে প্ল্যান করেছে একটি বাড়িকে সবুজ বানাতে 10,000 টাকাও খরচ হয় না। সারা ঢাকা শহরকে যদি আমরা শুধু গাছ দিয়ে সাজিয়ে দেই, তার বিল্ডিং, তার ফ্ল্যাটস 100, তাদের হিসাব মতো 5 লক্ষ গাছ প্রয়োজন। প্রতি 5 জন ভোটারে একটি গাছ লাগানো প্রয়োজন। আর যদি সেভাবে করতে হয়, তাতে যে সাহায্যের প্রয়োজন, তাতে সরকারের কিন্তু কোনো
মানে দরকার নেই আলাদা থাকার করে। প্রয়োজন আর হয় না। দুর্নীতিমুক্ত ঢাকা আর করার দুর্নীতিমুক্ত ঢাকা কিন্তু পরের দিন সকালের না, এটা একটা প্রসেস। আপনি যদি আজকে বলেন যে কর্পোরেশনের দুর্নীতিমুক্ত করবেন, আমাদের লক্ষ্য হলো সেটা। আপনি আজকে যে টেন্ডারবাজির দুর্নীতি হয়, এটাকে যদি আপনি ই কমার্সে ই টেন্ডারে নিয়ে আসতে পারেন, একদিনে 75% দুর্নীতি কমে যাবে। দুর্নীতি শুরুই হয় মানে আমরা টেন্ডারবাজি থেকে। সেই টেন্ডারবাজি আমরা দেখেছি। এই টেন্ডার যদি আমরা 10টি জায়গায় ছড়িয়ে দেই, দুর্নীতি প্রথম আমার মনে দিনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমি শুধু এর সাথে যুক্ত করতে চাই, আপনি ঢাকাকে সুশৃঙ্খল করতে হলে পোশাক কারখানাগুলিকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। মেয়র হতে পারলে এই বিষয়ে আপনার ভূমিকা কি থাকবে? একদিকে পোশাক খাতের সাথে জড়িত, আবার ঢাকার উত্তরে পোশাক কারখানা অনেক রয়েছে। পোশাক শিল্পকে ঢাকার বাইরে নিতেই হবে। আনপ্ল্যান্ড সিটি হিসেবে পোশাক শিল্প গড়ে উঠেছিল। আপনি এখনো ঢাকার সিটির পোশাক শিল্পগুলো কমপ্লায়েন্ট নয়, এবং সেজন্য আমরা সরকারের কাছে জমি চেয়েছি, সরকার জমি দিয়েছে। সেজন্য আমরা লো কস্টিং করার জন্য, আমি নিজে যেমন লো কস্টিং হাউজিং শুরু করেছি আমার অপারেটরের জন্য, সেভাবে যদি জমি কিনে, জমি যে সরকার দিয়েছে, ইটস এ লিটল লং টার্ম, আপনি 3 বছর থেকে 5 বছরে আপনিও পোশাক এটা কারখানা করা ঢাকার সম্ভব বাইরে নিয়ে যেতে চান? সম্ভব, এবং আমি মনে প্রাণে মনে করি সমস্ত পোশাক কারখানা ঢাকার বাইরে নিয়ে যাওয়া উচিত। জনাব তাবিত আউয়াল, আপনি ঢাকা শহরে বর্জ্য আর সিটি কর্পোরেশনের দুর্নীতি সাফ করার কথা বলছেন। দুর্নীতি প্রতিরোধ কতটা সহজ হবে? আমি আপনাকে মনে করে দিতে চাই বিএনপির একজন সিনিয়র নেতা 9 বছর ক্ষমতায় থেকে যা পারেননি, আপনার পক্ষে তা কতটা সম্ভব হবে? আমি সাদেক হোসেন খোকার কথা বলছি, 9 বছর মেয়র ছিলেন। ঠিক আছে, সময়ের সাথে অনেক উদ্যোগ নিতে হয় সময় মতো করে। তো এখন যেটা সমস্যা হয়ে গেছে যে ঢাকা শহরকে যদি পরিচালনা করতে হয় ভালোভাবে, ও আদর্শ ঢাকা যদি গড়ে তুলতে হয়, ঢাকাকে যদি নিচের থেকে দ্বিতীয় স্থান থেকে তুলে একটা উচ্চ স্থানে নিতে হয় বাসবাসযোগ্যের জন্য, তাহলে দুর্নীতি অবশ্যই প্রতিরোধ করতে হবে, অ্যান্ড সেটা করতে হবে প্রথম থেকে। তো দুর্নীতি প্রতিরোধ করার জন্য যেটা একদম বক্তা বলেও দিয়েছেন, যে আসলেই যখনই আমরা তথ্যগুলোকে উন্মুক্ত করে দিব, তখনই কিন্তু দুর্নীতি প্রতিরোধ করা খুব সহজ হয়ে যাবে। তথ্যগুলো কোন জায়গায়? একটা হলো টেন্ডারিং স্টেজে, সেটা তো ঠিক। আরেকটা হলো যে কারা কি কন্ট্রাক্ট পেয়েছে, সময় মতো ওরা সমাধান করেছে কিনা বা শেষ করেছে কিনা, কতটুকু অর্থ ওরা নিয়েছে। তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলো সব তথ্যগুলোকে উন্মুক্ত করে দিতে হবে। এটার আইনও চলমান রয়েছে বাংলাদেশে, রাইট অফ ইনফরমেশন রাইট অ্যাক্টের আন্ডারে। সেটা যদি আমরা ঢাকা নগরে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই দুর্নীতি প্রতিবাদ করা যাবে। মাহি ভাই, দুর্নীতি প্রতিরোধে আপনি কি করতে চাইছেন? আলাদা করে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে এইভাবে আপনি দুর্নীতি পরিকল্পনা করেন? ই কমার্সের কথা অলরেডি বলা হয়েছে, আপনি যদি নতুন কোনো কিছু আর বলার থাকে। না, নতুন কিছু বলা আছে। আমি আগে আনিস ভাইয়ের সাথে আমি একটা কথা একটু বলতে চাই যে আনিস ভাই মনে হয় এখানে খোঁজাখুঁজি করার জন্য আসলে কিছু বলিনি। আনিস ভাই, যদি আপনি পার্সোনালি কিছু নিয়ে থাকেন ক্ষমা করবেন। আমি একেবারে যেহেতু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা আসলে মনে হয় প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা একে অপরকে কথা বলবো। সারা পৃথিবীতে সেই ডেমোক্রেটিক রাইট আমাদের কিন্তু রয়েছে। আপনি একজন প্রার্থী, আমি একজন ভোটার হিসেবেও আমার মনে আমরা প্রশ্নে আসি মাহি ভাই। না, আমি যেহেতু কথাটা এসেছি আমি সেজন্যই বললাম যে আমি শুধুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাকে বলি। এখানে তাবিদও আছে যার এখনো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই। অবশ্যই যে কোনো সময় যে কোনো বয়সেই রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন শুরু হতে পারে, তাতে কারোরই কোনো আপত্তি নেই। কিন্তু আপনার কিছু বক্তব্যের জন্য আসলে এই কথাগুলো আমরা বলেছিলাম, সেই বিষয়গুলো আজকে না আনে মানে ভালো হবে। আমি দুর্নীতির বিষয়ে যাই। দুর্নীতির বিষয়ে আপনি যদি দেখেন যে আমার ম্যানিফেস্টোতে আলোকিত ঢাকা যেখানে বলা হয়েছে, সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি ই কমার্সের কথা বলা হয়েছে, ই টেন্ডার কথা বলা হয়েছে, যেগুলো ইউ টকিং অ্যাবাউট মেকানিজম, যে আপনি কিভাবে কাজগুলো করবেন, সেগুলো অটোমেশনের কথা বলা হয়েছে। এগুলোর মাধ্যমে দুর্নীতি রোধ করা যায় না। দুর্নীতি রোধ করার জন্য একেবারে স্পেসিফিক আলাদা একটি অংশ, আলাদা একটি কমিটি, আলাদা একটি ইউনিট থাকতে হবে। আমরা হংকং যদি দেখেন, বাংলাদেশের মধ্যে অবস্থা ছিল 1972 সালে হংকং যখন প্রথম আইসিএসি গঠন করে, ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইনস্ট করাপশন, দ্যাট ওয়ান আইসিএসি আজকে সম্পূর্ণ হংকং এর চেহারা পাল্টে দিয়েছে। আমরা বলেছি আমরা প্রথম 100 দিনের মধ্যে যে কাজগুলি করব, তার মধ্যে অন্যতম প্রধান কাজ হবে আমাদের এখানে দেখেন, আপনি দেখবেন যে আমরা বলেছি সম্মানিত প্রবীণ নাগরিকদের নেতৃত্বে মেধাবী তরুণদের নিয়ে সিটি কর্পোরেশনের স্বচ্ছতা নিশ্চিত করবার লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট কমিটি ফর ট্রান্সপারেন্সি আইসিএফটি গঠন করা হবে, যারা ইন্ডিপেন্ডেন্ট নাগরিকদের মধ্যে থেকে, নাগরিকদের মধ্যে থেকে। আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রস্তাবনা একমাত্র প্রজন্মের ইশতেহারে আছে, আর কারো কাছে নেই। সাকিব ভাই, আপনি কি এটি একমত যে ইশতেহারে যে দুর্নীতির কথা শুধুমাত্র মাহি ভাইয়ের ইয়েতে আছে, আপনার এখানে নাই? আপনি এরকম মনে করছেন? সুনির্দিষ্ট প্রস্তাবনা না, সুনির্দিষ্ট না, আমি এমনিতে ধারাবাহিকতা জিজ্ঞেস করলাম আর কি। সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। জি, আশা আছে।
যে বিষয়টা আসলে আমি একটু আগের বিষয়ে ঢুকতে পারি। জি, দুর্নীতি। একটা হচ্ছে যে ঢাকা শহরের আমরা একটা প্রস্তাব তুলেছি, যেটা আসলে আর কারোর প্রস্তাবে নেই। আমরা যে সেটা মানে কারোর প্রস্তাবে আছে কি নাই এই বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমরা যেটা বিশেষভাবে তুলেছি যে ঢাকায় আজকে এই প্রশ্নটা তোলা দরকার যে ঢাকার জীবনযাত্রার ব্যয় অন্যান্য জায়গার তুলনায়, বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি, এবং সে কারণেই ঢাকায় ন্যূনতম এক মজুরি জাতীয় ন্যূনতম মজুরির চাইতে বেশি হওয়া উচিত, এবং সিটি কর্পোরেশনের এই প্রশ্নটা সামনে তোলা দরকার। এতে আরেকটা ফল হবে, সেটা হচ্ছে এই যেটা একটু আগে আনিস ভাই বললেন যে আমাদের ঢাকায় যে অপরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, সেটা আসলে শহরের বাইরে চলে যাওয়ার একটা আরো ক্ষেত্র প্রস্তুত আপনারা হবে। তখন আন্দোলন করবেন কিনা যখন ঢাকা শহর থেকে সেটি বাইরে যাওয়া দরকার, এই কারণে যে আশপাশের মানে অঞ্চলগুলোর মধ্যে আরো অর্থনৈতিক গতি সরিয়ে সঞ্চালিত দেওয়ার হওয়া সময় দরকার। আপনারা কোনো বাধা দিবেন কিনা? বাধা দিব কেন? মানে আন্দোলন করবেন কিনা এটার এগেইনস্টে? এটা বাধা দেওয়ার কারণটা কি? মানে না, আমরা ঢাকায় থাকতে চাই, সবার ঢাকায় থাকার অধিকার আছে। সবাই ঢাকা থাকার অধিকার আছে, এই ধারণাটা হচ্ছে ঢাকাকে সমস্ত কিছু কেন্দ্রীভূত করার কারণেই এই সবাই ঢাকামুখী করা হচ্ছে, এবং এটা ঢাকার জন্য বিপর্যয়কর, মানুষের জন্য সাধারণভাবে, কারণ এখানে কারো মানুষের কোনো নিরাপত্তা নেই। আর যে দুর্নীতির বিরুদ্ধে যে কথাটা বলছি, আমার একটা হচ্ছে যে দুর্নীতি মানে রাজনৈতিক নেতৃবৃন্দ সংগ্রামের মধ্যে দিয়ে এমন একজন মানুষের আসলে ক্ষমতায় যাওয়া দরকার যার দুর্নীতির কোনো রেকর্ড নাই, কাজে এই দুর্নীতির কোনো স্বার্থ রক্ষার জায়গাতে তার কোনো অঙ্গীকার নাই। অর্থাৎ এমন কোন স্বার্থপক্ষের প্রতিনিধিত্ব তিনি যদি করেন যার আসলে ওখানে গিয়ে মানে দুর্নীতি করার, দুর্নীতির রেকর্ড নাই এরকম লোকের তো আমরা দুর্নীতি করতে দেখেছি। সবকিছুরই প্রথমবার বলে একটা কথা আছে। না, সবকিছুর প্রথমবার বলে আপনি মেয়র হয়ে দুর্নীতি শুরু করলেন, সবকিছুর প্রথমবার বলে একটা কথা আছে, কিন্তু আপনি কোনো একটা বিশেষ গোষ্ঠী কিংবা কোনো পক্ষের আপনি স্বার্থ রক্ষা যদি করতে চান, কিংবা আপনি সেটার সাথে অঙ্গীকারাবদ্ধ থাকেন, এমনভাবে যুক্ত থাকেন যে যুক্ত আপনাকে দুর্নীতি করতে অথবা দুর্নীতির প্রতি একভাবে নমনীয় থাকতে। একটা মিনিট, আমি এই জায়গায় আনিস ভাই আপনার কাছে আসতে চাই যে আপনাকে তো একটি বড় রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, তারা যদি কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে সেটি মানে কি বলে যে এক ধরনের প্রতিদান আশা করে, প্রতিদান আশা করে না, আমি উত্তর দিবেন এটা, আমি ওই জায়গায় আপনার প্রশ্নে আসতে চাচ্ছিলাম। আপনার প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে দুই বড় দলের যে কাঠামোগত সমস্যা, সেটি আমি প্রশ্ন করে ফেলছি, দুর্নীতিতে যেভাবে নিমজ্জিত হয়ে আছে, তাতে তারা প্রতিদান আশা করলে আপনি কি বলবেন? আনিস ভাই ব্যক্তিগতভাবে ভালো কি মন্দ এটা কোনো প্রশ্ন পরিষ্কার। আনিস ভাই, আপনি প্রতিদান আশা করলে কি করবেন? একটা মানুষকে তার জীবনে কিভাবে উঠে এসছে, তার জীবনের সংগ্রাম, তার জীবনের সততা, তার জীবনের নিষ্ঠা, সে একদিনে চেঞ্জ হয়ে যাবে না। এত সহজ হবে না যদি আমার একটি সততার রেকর্ড থাকে আর আমাকে একজন সমর্থন, এই সমর্থন তো আমি আমার জীবনে অনেকগুলো ইলেকশনে করেছি, এফবিসিসি তে করেছি, কি বলে কাঠামোবদ্ধ নির্বাচন, মানে ঠিক জনগণের কাছে যান, আপনি আপনার কলিগদের চিনতেন, জানতেন, তারা একসঙ্গে। না, সেখানেও যদি দুর্নীতি করার বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার ব্যাপার থাকতো, ঘটতে পারতো। আর আমার মনে হয় যে আমার 25 বছরের যে অর্জন, 30 বছরের যে অর্জন, সেটিকে 5 বছরের যে মানে সততা অথবা কর্মনিষ্ঠার যে অর্জন, 5 বছরে এই কি বলে ডিসিসির মেয়র হয়ে সেটাকে আমি কম্প্রোমাইজ করব, আমি সেভাবে জন্মাইনি। আর যেটা স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলছেন, আমাদেরও আমরা দুর্নীতির বিরুদ্ধে ডিএনসিসির স্পেশাল নিজস্ব মনিটরিং ব্যবস্থা আমার একটু তাবিদের কাছে আসতে হবে। তাবিদ ভাই, আপনার হয়ে যারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছেন, কষ্ট করছেন, যারা হাততালি দিচ্ছেন, দিনের পর দিন আপনার সঙ্গে হাঁটছেন, তাদের ঋণ আপনি কিভাবে শোধ করবেন? আসলে তাদেরকে আপনি কি দিবেন বাড়তি? আমরা যারা আপনার পিছনে হাঁটছি না, তাদেরকে আপনি কি দিবেন? এখানে তো দেওয়া পাওয়ার কিছু নাই। বাস্তবে যেটা হয়েছে যে ঋণের কথা যদি আপনার সাথে আমি ব্যবহার করে থাকি, এটা তো হতে পারে যখন যদি মাঠ পর্যায়ে আমার নেতা কর্মীরা থাকতো। বর্তমানে সব হলো পলাতক। আমার সাথে আছে জনগণ, সাধারণ মানুষ, নাগরবাসীরা। ওনারা তো এটাকে ঋণ হিসেবে দেখছে না, ওনারা এটাকে দেখছে একটা পরিকল্পিতভাবে যেন সরকারকে বলতে চায় যে আমরা গণতন্ত্র ফেরত চাই, আর আমাদের যে একটা আন্দোলন চলমান রয়েছে ভোটের অধিকারটা ফেরত চাই। এখানে অ্যাকচুয়ালি আমি মনে করি আমি নিজেকে একটা ভালো, আপনি মেয়র হলে কি ওনাদের কোনো লাভ হবে না? যারা আপনার সঙ্গে যারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন, যারা আমরা ক্যাম্পেইন ওনাদের লাভ হবে, যারা একটা ভালো ঢাকা উপহার পাবে, ওরা সেবার মান আরো বাড়তি করতে পারবে। আর ওরা ঢাকা পরিচালনার সময় যদি নির্দিষ্ট ওয়ার্ডে ওরা ওইখানে একটু সম্মিলিতভাবে ওদের চিন্তা ধারণা দিতে পারবে। সাকিব ভাই, আপনি হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে আপনি 30 সেকেন্ডগুলি সাধারণত 2 মিনিটের হয়, প্লিজ আপনি 30 সেকেন্ডই শেষ করেন।
দুর্নীতি বিষয়ে আমরা বলেছি যে সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকাণ্ড জি। যেভাবে আমাদের এই যে হলফনামা ইত্যাদি ইত্যাদি সবকিছু এখন সাধারণত 2 মিনিটের হয় প্লিজ আপনি 30 সেকেন্ডে শেষ করেন। দুর্নীতি বিষয়ে আমরা বলেছি যে সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকাণ্ড জি। যেভাবে আমাদের এই যে হলফনামা ইত্যাদি ইত্যাদি সবকিছু এখন পাবলিক জনগণের জন্য উন্মুক্ত করা আছে, সিটি কর্পোরেশনের প্রতিটি কর্মকাণ্ড আমরা এইভাবে জনগণের জন্য উন্মুক্ত করব যাতে জনগণের তদারকি থাকে। কোথাও যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে জনমত সংগঠিত করে সেটা প্রতিরোধ করা। আর যে গোষ্ঠী স্বার্থের প্রতি যে নমনীয় থাকার যে একটা সমস্যার কথা যেটা আমি বলেছি, আনিস ভাই ব্যক্তিগতভাবে নেবেন না, বিজিএমই বিল্ডিং যে আজকে অনিয়ম, বাংলাদেশে অনিয়মের একটা মূর্তিমান প্রতীক, রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এটা বিজিএমির জন্য মর্যাদার নয়। আমি বলছি যে বিজিএমই অলরেডি 1 মিনিট 50 সেকেন্ড গার্মেন্টস সেক্টর, 10 সেকেন্ডে বলি, গার্মেন্টস সেক্টর বাংলাদেশের বৃহৎ সেক্টর, That's এর মর্যাদা রক্ষার জন্যই এটা আপনি আবার বলেন, সরিয়ে আপনি নেওয়া আবার বলেন। আমি মাহি ভাইকে একটু জানতে চাচ্ছি, মাহি ভাই বারবার নিজেকে আপনি প্রজন্মের প্রতিনিধি বলে বলছেন, নিজেকে পরিচয় করে দিচ্ছেন, কিন্তু আপনিও সেই উত্তরাধিকার রাজনীতিরই আসলে ফসল। আমি যদি বিষয়টি কিভাবে দেখি অন্যায় হবে? অ্যাবসলিউটলি নট। আমি বিষয়টাকে আপনার থেকে আরো বেশি ভাবে দেখি, কেন আমি সম্ভবত বাংলাদেশের প্রথম এবং একমাত্র তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য, এখনো বাকি কেউ তৃতীয় প্রজন্মের আপনার, এবং এবং এটাকে পরিবারতন্ত্র নয়, আমি বলি পারিবারিক ঐতিহ্য। আই এম প্রাউড অফ মাই হেরিটেজ। আমি একটু বলতে দিতে হবে, প্রশ্ন করেছেন, শুনতে হবে, 30 সেকেন্ডে বলছি। আমি 15 বছর ধরে সক্রিয় রাজনীতিতে আছি। আমার বাবা আল্লাহর রহমতে এখনো 38 বছর ধরে সক্রিয় রাজনীতিতে আছেন। তিনি উপপ্রধানমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছেন। এর আগে আমার দাদা 30 বছর রাজনীতি করেছেন। এই 83 বছরের ইতিহাসে মামলা দূরের কথা, একটি দুর্নীতির অভিযোগও কোনোদিন উচ্চারিত হয়নি। আমি আমার মনে হয় যে আমরা এটা বিরোধী নিচ্ছি ভাই ভাই। Let me finish. অতএব আমি 83 বছর ধরে আমি এবং আমরা সততার পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছি। সততা আমরা পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষা মানে পারিবারিক ভাবে আপনারা সততায় পরীক্ষায় উন্নীত হয়েছেন। আমরা এটা বিরোধী নিয়ে ফিরছি আবার আমাদের অতিথিদের কাছে। ফিরলাম কেমন মেয়র চান শুনে। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আনিস ভাই, আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি কেমন মেয়র চান আসলে ঢাকা শহরের জন্য, আপনার নিজেকে বাদ দিয়ে যদি বলেন। না, আমি যখন ক্যান্ডিডেট তখন ন্যাচারালি আমি আমার মতোই মেয়র চাই। এটাকে যদি আমি এক্সপ্লেইন করতে যাই, আমি একজন মেয়র চাই যিনি ঢাকার জন্য সময় দেবেন তার সমস্যার জন্য, যিনি গ্লোবালি সমস্ত সংস্থাকে কনজিউম করবেন, যিনি এলাকার সমস্যাগুলো নিজের মতো করে জানবেন, যিনি মানুষের চোখের ভাষা আসলে পড়তে পারবেন, যার সঙ্গে সাধারণ মানুষের কোনো না কোনোভাবে তার পরিচয় আছে, যার পেছনে একটি কর্মঠ জীবন আছে এবং যার পেছনে সততার রেকর্ড আছে, যার উপরে ট্রাস্ট করা যায় যে এই লোকটি কাজ করতে পারবে এবং এই লোকটি ঢাকা শহরকে এখন যে অবস্থা আছে তার চেয়ে একটু হলেও বদলাতে পারবে, তেমনি একজন মেয়র চাই আমি। সাকিব ভাই, আপনি কেমন মেয়র চান আপনাকে বাদ দিয়ে? হ্যাঁ, না, কোনো কিছুই চাওয়া তো আসলে স্থানকাল পাত্র বাদ দিই না। বাংলাদেশের এই বিশেষ বাস্তবতা আমি ব্যক্তিগতভাবে এমন একজন মেয়র চাই যিনি এই ঢাকার সমস্যাটাকে নিজের ভেতরে উপলব্ধি করতে পারবেন এবং তার কাছে এটা তার নিজের প্রতিদিনকার সমস্যা মনে হবে এবং তিনি এটা বুঝবেন যে এই সমস্যার সমাধান করার জন্য ঢাকার প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণটা দরকার এবং প্রত্যেকটি নাগরিকের, বিশেষত তরুণদের যে সৃজনশীল উদ্ভাবনী শক্তি আছে সেটাকে কাজে লাগানো দরকার। কাজেই এই পুরো শহর পরিচালনার জন্য যিনি জনগণের বিভিন্ন স্তরকে জাগিয়ে তুলে কিভাবে এই শহরকে আসলে বদলে দেওয়া যায়, পরিবর্তন করা যায়, সেই চেষ্টা যিনি করবেন, আজকের সময়ে তেমন মেয়র একজন আমি চাই। মাহি ভাই, আপনার 1 মিনিট, আপনি কেমন মেয়র চান? 1 নম্বর কথা, আমি এমন একজন মেয়র চাই যিনি তৃণমূলের মানুষের নারীর শব্দ শুনতে পারবেন। এমন একজন মেয়র চাই, কেন মানুষ যখন মেয়র বা ক্ষমতাসীন যাদেরকে দেখে, দুটো জিনিস যখন একসাথে হয়, অর্থবিত্ত এবং ক্ষমতা, মানুষকে খুব অহংকারী করে তোলে। এমন মেয়র চাই যার কোনো অহংকার থাকবে না, মানুষের শ্রমিকের ঘামের গন্ধ যার শরীরে থাকবে, মাটির ধুলো যার পায়ে থাকবে এবং সাধারণ তৃণমূল মানুষের নারীর শব্দ যে শুনতে পায়, এমন একজন সৎ মানুষের নাম। তাহলে আপনি কেমন একজন মেয়র চান?
আমি 3টে শব্দ বলি, আমি এরকম মেয়র চাই যে আমাদের কথা শুনবে, আমাদেরকে বুঝবে, and আমাদের জন্য যতই না সমস্যা হোক আমাদের জন্য লড়বে, এরকমই মেয়র চাই। আপনি এরকম আছেন, আপনাকে অনেক ধন্যবাদ সাকিব ভাই। এখন আমরা একেবারে শেষ পর্বে চলে আসছি, আপনাকে দিয়ে শুরু করছি যে আপনি কেন মেয়র, আমরা আপনাকে ভোট দিব মেয়র পদে, এবং আপনি যদি আপনার ইশতেহার, আপনার প্রতীক সব মিলিয়ে আমাদেরকে 2 মিনিট 20 সেকেন্ডে বলেন। আপনার 2 মিনিট 20 সেকেন্ড না, আমাদের 2 মিনিট 20 সেকেন্ডে প্লিজ সাকিব ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি টেলিস্কোপ মার্কায় জি। নির্বাচন করছি। টেলিস্কোপের সাথে প্রযুক্তির সম্পর্ক আছে, আর টেলিস্কোপের মার্কা যখন আমরা পেলাম তখন আমাদের বন্ধুরা একটা স্লোগান তৈরি করলেন যে দূরের সত্য কাছে আনে, টেলিস্কোপের এটাই মানে। তা আমরা সবসময় যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা একটা অসাম্প্রদায়িক সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি, সবসময় এটা বলেন যে আপনারা একটু তাত্ত্বিক কথাবার্তা বলছেন, আপনারা অনেক দূর ট্যুর দেখেন ভাই, বা এই আজকের কথা বলেন। আমরা বারবার বলছি যে ওটা অনেক দূরে না, এটা আজকের সত্য হিসেবে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই কারণে বাংলাদেশে পরিবর্তন যে সম্ভব, পরিবর্তনের যে রাজনীতি, তার জন্য যে নতুন কল্পনা, সেটা আজকে মানুষের সামনে হাজির করতে হবে। এবং সেটাকে ধারণ করার জন্য যে সংগ্রামী ঐতিহ্য দরকার, সেটা মানুষের সাথে নিবিষ্ট হওয়ার জন্য যে একেবারে উৎসর্গিত একটা জায়গা দরকার, সেটা গত 25 বছর ধরে একটানা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নিজের এই ঢাকা শহরের প্রতিটি মানুষের প্রতিটি সমস্যায়, সব জায়গায় পারিনি, কিন্তু প্রতিটি সংগ্রামে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করেছি। সেটা যখন বস্তিবাসীদের উপরে হামলা হয়েছে আগারগাঁয়ে, আমি তখন ছাত্র আন্দোলনের কর্মী, কিন্তু আমরাই ছুটে গিয়েছিলাম এবং প্রথম আমি এবং আমার আরেক বন্ধু সৈয়দ শামীম দুজন মিলেই এই পুরো আগারগাঁ বস্তিবাসীদের প্রতিরোধটা সংগঠিত করেছিলাম। এই ওসমানী উদ্যানকে যখন, আপনার কাছে 30 সেকেন্ড আছে, ওসমানী উদ্যানকে যখন আসলে একটা কাজগুলো কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেটা আমরাই তখন রক্ষা করেছিলাম। এই ঢাকা শহরে নারী নির্যাতন বলেন, ঢাকা শহরে মজুরির কথা বলেন, শ্রমিকদের কর্মপরিবেশের কথা বলেন, ছাত্রের নিরাপত্তার কথা বলেন, নারীর নিরাপত্তার প্রশ্ন বলেন, আমরা এই ঢাকা শহরের সমস্ত আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং সমস্ত মানুষের সাথেই সার্বক্ষণিকভাবে আছি। মানুষের সাথেই সার্বক্ষণিক থাকাই আমাকে নৈতিক অধিকার দেয় মানুষের সাথে নিয়ে এই সিটি কর্পোরেশন পরিচালনা করার। সেই কারণে মানুষ আমাদের ভোট দিবে। সাকিব আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার বলি, সাকিবের মার্কা হচ্ছে টেলিস্কোপ, আপনারা মনে রাখবেন। মাহি ভাই, আপনাকে কেন আমরা ভোট দিব? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে বলবো যে আমি সবসময় মেইন স্ট্রিম মূলধারার রাজনীতি করেছি, তারপরেও সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা সংগ্রাম করেছি পরিবর্তনের জন্য। এবং আমি দলীয় রাজনীতির বাইরে গিয়ে বিগত প্রায় 6-7 বছর ধরে আমি যে সমস্ত বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা রয়েছে, যারা রাজনীতি করে না অথচ দেশ নিয়ে রাজনীতি ভাবে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। করতে গিয়ে যে জিনিসটা আমরা দেখেছি, এখানে একটা প্রজন্ম ভাবনার জন্ম হয়েছে। যে দলই করুক না কেন, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ অন্যান্য দলকে সমর্থন করতে পারে, কিন্তু প্রজন্মের মধ্যে ঐক্যমত সৃষ্টি হয়েছে। তারা এখন আর বিভেদের রাজনীতি দেখতে চায় না, তারা এখন ঐক্যের রাজনীতি দেখতে চায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলুন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলুন, সবাইকে শ্রদ্ধা করতে চায়, প্রজন্ম বিশ্বাস করতে চায়, শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, হিংসা করে কেউ কখনো বড় হয় না। এই জায়গাটা আমরা করতে চাই। আমরা দেখেছি প্রজন্ম বিশ্বাস করে এই মূলধারার হেভিওয়েট রাজনীতি যারা করেন, তারা যা বলে আসছেন যে দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। প্রজন্ম বলে আমরা আর রক্ত দিতে চাই না, আমরা মেধা দিতে চাই, আমরা ঘাম দিতে চাই, আমরা শ্রম দিতে চাই। এবং সেই জন্য আমরা যেটা দেখেছি যে যে জাতিগত পরিবর্তন যে শুরু হয়েছে, 50-এর প্রজন্ম তাদের দায়িত্ব পালন করে গিয়েছে, তারা জীবন দিয়ে একটি জাতির জন্ম দিয়েছে। 20 বছর পর 70-এর প্রজন্ম রাষ্ট্র দিয়েছে, তার 20 বছর পর 90-এর প্রজন্ম গণতন্ত্র দিয়েছে। আজকে আমাদের প্রজন্মকে সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে পরিবর্তনের জন্য, কিছু অর্জনের জন্য এগিয়ে যেতে হবে। যদি পরিবেশ সুস্থ থাকে, যদি পরিবেশ শান্ত থাকে, যদি পরিবেশ নিরাপদ থাকে, তাহলে আমি মনে করি মধ্যবিত্ত এবং তরুণরা বেরিয়ে এসে এবার বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচনা করবে ইনশাআল্লাহ। এবং সেই জন্য আমি এসেছি ঈগল মার্কা নিয়ে। শুধু শেষ মতো বললাম, আমার মার্কা ঈগল এবং আল্লাহ তাআলা দিয়েছেন এই মার্কা। আমরা বলেছি আজকে বাংলাদেশের আকাশে যে বিভক্তির রাজনীতির ঝড়, দুর্নীতির রাজনীতির ঝড়, আমরা বলেছি সব পাখি ঝড়ে ফেরে ঘরে, প্রজন্মের ঈগল শুধু আকাশে ওড়ে। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। তাবিত আওয়াল, আমি বলে রাখি যে মাহিবি চৌধুরী মার্কা হচ্ছে ঈগল। জনাব তাবিত আওয়াল, আপনাকে আমরা কেন ভোট দিব? ধন্যবাদ। যে আমি আগেও শুরু করেছি যে ঢাকা শহরে যে সমস্যা, আপনাকে আমরা কেন ভোট দিব? ধন্যবাদ। যে আমি আগেও শুরু করেছি যে ঢাকা শহরে যে সমস্যা সমাধান করার যে ব্যাপারটা, এখানে প্রথম কথা হলো যে আমি
নিয়মিতভাবে 15 বছর ধরে কিন্তু ঢাকা শহরকে নিয়ে গবেষণা করেছি। সমস্যাগুলো অনেক আগে চিহ্নিত হয়ে গেছিল, সমাধানের প্রক্রিয়াগুলো অপেক্ষায় রয়েছিলাম কবে ব্যবস্থা করা হবে। আমার পরিকল্পনা বা আমার ঢাকা পরিচালনার ব্যাপারে যে চিন্তা বা যে মেধা, সেটা হলো একটা নতুন ধারা। আর ঢাকাতে আসলে একটু নতুন চিন্তা চেতনা দিয়ে কাজ করতে হবে। গতানুগতিক কথা, গতানুগতিক যেই সিস্টেম ছিল এতদিন, এটা দিয়ে ঢাকাতে কিছুই হবে না। তাই এখানে নতুন ঢাকা গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের দরকার। এটা ছিল আমাদের একটা ইখতিয়ারের ব্যাপার। আরেকটা হলো যে ছোটবেলা থেকে মানুষের কল্যাণ করে এসেছি বিভিন্ন খাতে এবং সংগঠনও গড়ে এসেছি বিভিন্ন খাতে। তো এগুলোর ব্যাপারে যে আমার যে অভিজ্ঞতা রয়েছে, সেটাও ঢাকাকে অত্যন্ত দরকার। ঢাকা শহর খালি ওই বর্জ্য পরিষ্কার করবো বা ড্রেন টেক কেয়ার করবো, ওগুলা ব্যাপার না। ওগুলা তো মৌলিক দায়িত্ব একটা মেয়রের। এটার উপরেও কিন্তু একটা নৈতিক নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকে। নৈতিক নেতৃত্বটা কি? যখনই কোনো অঘটন হবে, যে অঘটনগুলো সমাধান করার ক্ষমতা মেয়রের নাই, জনমত তৈরি করে হোক বা নিজের যেই প্রোটোকলের ক্ষমতা দেওয়া হয়েছে সেটার অবস্থান নিয়ে হোক, জনমতের পক্ষে হয়ে অ্যাডভাইস করতে হবে। এটা সরকারের সাথে হোক বা সরকারের কোনো সংস্থার সাথে হোক। তো এগুলোর বিপক্ষে যখন আমি দাঁড়াতে চাই, আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত। তাই আমি বাস মার্কা নিয়ে আপনাদের সামনে আমার বাস যাত্রা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। জনাব তাবিদ আওয়ালের মার্কা হচ্ছে বাস। আমি জনাব আনিসুল হক, আপনাকে আমরা কেন ভোট দিব সেই বিষয়টি জানতে চাইবো, এবং আপনার নির্বাচনী ইশতেহার বা আর কিছু যদি বলার থাকে। আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম। আমার কাছে মেয়র নির্বাচন মানে রাজনীতিকে বদলে দেওয়ার নির্বাচন নয়। আমার কাছে এখনও আমরা জানি যে এই নির্বাচনটি প্রাতিষ্ঠানিকভাবে নিরপেক্ষ নির্বাচন, যদিও আমাদেরকে বিভিন্ন দল সমর্থন করছে। আমার কাছে মেয়র নির্বাচন আগামী 5 বছর ঢাকাকে ডেভেলপ করার জন্য নির্বাচন, ঢাকার মানুষের সুবিধা বাড়ানোর নির্বাচন। আমার কাছে এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি যে যাই করুন, 29 তারিখ সকাল থেকে আপনার একজন মেয়রের প্রয়োজন হবে যিনি ভালোভাবে সমস্ত কাজ করতে পারবেন। এই নির্বাচনে আপনি একজন মানুষকে নির্বাচিত করবেন যার পেছনে অনেকগুলো রেকর্ড আছে। আমি মনে করি আমার জীবনের বিগিনিংটা হাম্বল। আমি একটি সহজ পরিবার থেকে উঠে এসেছি। আমি ব্যবসা করতে করতে আমার অসততার কোনো রেকর্ড নেই। আমি অনেকগুলো প্রতিষ্ঠানকে পৃথিবীতে মানে রিপ্রেজেন্ট করেছি। বিজিএমই এর যখন সবচাইতে শক্তিশালী করুণ অবস্থা ছিল অথবা সংগ্রামের মানে চ্যালেঞ্জের অবস্থা ছিল 2004, তখন আমি বিজিএমের প্রেসিডেন্ট ছিলাম, যখন WTOর প্রবলেম হয়েছিল। এবং আপনারা জানেন কি করে ব্যাংকের সঙ্গে, কি করে আন্তর্জাতিক সংস্থাদের সঙ্গে আমরা এটাকে হ্যান্ডেল করে এই ইন্ডাস্ট্রিকে আজকে এখানে নিয়ে এসেছি। FBCI-তে যখন গেছি আমি 30 সেকেন্ড আমি বাতাস থেকে প্রজেক্ট তৈরি করি, আমি বাতাস থেকে নতুন কিছু তৈরি করতে পারি। FBCCI-তে যেদিন গিয়েছিলাম, FBCCI-এর একটি টাকা ছিল না, FBCCI-এর চেম্বারদের কোনো বিল্ডিং ছিল না, FBCCI-এর কোনো ইঞ্জিনিয়ার ছিল না। একজন সরকার করতে পারবে না। আমি এবং আমার দল FBCCI-তে 29টি জমি কিনে 41টি এরকম বিল্ডিং সারা বাংলাদেশে মিনিমাম 2200 স্কোয়ার ফিট তৈরি করে দিয়ে এসেছি। এবং লাস্ট কথা হলো 4 মাসে 4000 লোকের চাকরি দিয়েছি। আমার কাজই হলো চাকরি দেওয়া, আমার কাজই হলো ইকোনমিক ডেভেলপমেন্ট করা, আমার কাজই হলো দুস্থ লোকের সঙ্গে থাকা। এবং সবশেষে বলতে পারি যে 1600 লোককে বিজনেসম্যান তৈরি করে দিয়েছি। আমাকে ভোট দেবেন। আমার সততা, আনিসুল হক ভাইয়ের মার্কা হচ্ছে, আনিস ভাই আমি এই ঢাকার ডেভেলপমেন্টকে তৈরি করব। আদর্শ তো আমরা আস্তে আস্তে আদর্শের। আনিস ভাই আপনার মার্কা একটু বলে দেন। আপনার মার্কা হচ্ছে? আমার মার্কা হলো ঘড়ি, অন টাইম এক্সপোর্ট করি এবং কোনো কিছুতে লেট হই না। আমরা একটি শেষ প্রশ্ন, এটি আসলে প্রশ্ন না, আপনাদের কাছ থেকে একটি অঙ্গীকার চাইবো যে সেটি হলো যে নির্বাচনের ফলাফল যেরকমই হোক আপনারা মেনে নেবেন কিনা, আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জানাবেন কিনা। আমরা 1 মিনিট দূরত্বে আছে আপনাদের 4 জনের কাছ থেকে জানতে চাইবো। না, এটা আপনার প্রশ্নটা প্রশ্নের মধ্যে একটা ফান্ডামেন্টাল মিস্টেক আছে। নির্বাচনের ফলাফল যে মানে যেরকম ইচ্ছা নির্বাচন হোক আমরা মেনে নেব। নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন সুষ্ঠু হলে জনগণ ভোট দিতে পারলে অবশ্যই মেনে নেব। নির্বাচন সুষ্ঠু হলে যদি নির্বাচন সুষ্ঠু হয় আর যদি জনগণ নিরাপত্তার ভিত্তিতে ভোট দিয়ে আবার নিরাপত্তার আন্ডারে বাসায় ফেরত আসতে পারে তাহলে মেনে নেব। সাকিব ভাই, নির্বাচনের ফলাফল আমরা জনরায় মেনে নিব যদি জনরায় ঠিক মতো প্রতিফলিত হয়, তার পরিবেশ থাকে। আনিস ভাই শেষ কথা বলুন। জনরায় মেনে নেব এবং সুষ্ঠু নির্বাচন হোক, সেটাই সবার কামনা। আমরা মনে করি আমাদের যে স্পিরিট, সবাই সুষ্ঠু নির্বাচনে মেনে নেবে। জনাব জুনায়েদ সাকি, জনাব আনিসুল হক, জনাব তাবিদ আওয়াল, জনাব মাহিবুর চৌধুরী, আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যেসব দর্শক আমাদের এখানে থেকে আমাদের প্রার্থীদের উৎসাহ দিয়েছেন তাদের সবাইকে শেষ করছি কেমন মেয়র চাই অনুষ্ঠান। দেখা হবে পরের অনুষ্ঠানে।